দুর্গাপুজোকে বানচাল করতে চাইছে জুনিয়র ডাক্তাররা, বলা যায় ষড়যন্ত্রকারীরা। এ বিষয় নিয়ে প্রসূন গুপ্ত, সাংবাদিক প্রসূন গুপ্ত, তিনি তথ্যসহ একটি পর্ব করে পাঠিয়েছেন। দেখুন ভিডিওটি এবং ষড়যন্ত্রের জাল ফাঁস করুন। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। মহালয়ার শুভেচ্ছা বার্তা জানাই। আমি কতটা ধর্ম মানি বা না মানি সেটা বড় কথা না, কিন্তু আপামর বাংলার মানুষ ধর্ম মানেন, যার যার নিজের ধর্ম। কেউ ফতেয়া দোয়াজদাম করছেন, কিছুদিন আগে গেল, সেদিনকেও মিছিল টিছিল ইত্যাদি হয়ে ডিস্টার্ব করার চেষ্টা হয়েছে। মহালয়ার আগের রাতেও সেই প্রচেষ্টা আমরা প্রতিটি জায়গাতে দেখলাম। অর্থাৎ পুজো করতে দেব না, উৎসবে আমরা নেই। আপনাদের স্মরণে রয়েছে, আমি আসছি আজকের বিষয়ে, আপনাদের স্মরণে রয়েছে যে আমার ঠিক আগের এপিসোডটিতে আমি বলেছিলাম যে সুজিত বোসের পুজো, যে পুজোটি হয় লেকটাউন অঞ্চলে, এবং শ্রীভূমি স্পোর্টিং, সেই পুজোটিকে নষ্ট করার চেষ্টা করছে একটি বিশেষ চ্যানেল। এত সোজা? তাহলে এই ছবিটা কি দেখে নিন। ছবি নাম্বার 1, ছবি নাম্বার 2, দাঁড়ান আমাকে একটু সময় সুযোগ দেবেন। এই হচ্ছে ছবি নাম্বার 2। আর সবশেষে দেখাই ছবি নাম্বার 3। কেন দেখালাম ছবিগুলো জানেন তো? যে বাংলার বাঘিনী অগ্নিকন্যা, তিনি কিন্তু ঠান্ডা মাথায় পুজো বা উৎসবের আয়োজন যেটা হয়েছে, যেখানে সারা বাংলায় কোটি কোটি টাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা চলে, যেখানে মানুষ এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকে, হাতের কাজের শিল্পী, মণ্ডপ সাজাবার শিল্পী ইত্যাদি ইত্যাদি, তারা কিছু রোজগার করে সারা বছরের জন্য, সেই পুজোটাকে ড্যামেজ করার চেষ্টা করেছে এই শান্তির ছেলের দল, এই সিপিএম পার্টি। আমি অনুষ্ঠানের নাম দিয়েছি গদ্দার ডাক্তার। এবার গদ্দারকে সিপিএম ধরতে পারেন, গদ্দারকে ডাক্তারদেরও ধরতে পারেন, হোয়াট এভার ইট ইজ। I must not change the name of this program. Definitely, I had a talk with প্রবীর বিশ্বাস। দুটি কথা বলি, যে মঙ্গলবার দিন রাত্রিবেলা লাইভ অনুষ্ঠানে রন্ধিদেব সেনগুপ্ত কয়েকটি প্রশ্ন তুলেছেন, যে বিদেশে থাকা কিছু মানুষও এই ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছে। সেই উত্তরটা আমি পরে দেব। এবং এছাড়া আমি কিছু ঘটনা আপনাদেরকে বলবো, যে পথে যাচ্ছে তার আগে একটু মুখবন্ধ করে নিই। দয়া করে প্রত্যেকে দেখবেন এবং প্রত্যেকে কিন্তু এটার মধ্যে কমেন্ট দেবেন আজকে, এবং প্রত্যেকে পারলে প্রত্যেকে 1000 জন 2000 জন যে কজন দেখেন, প্রত্যেকে এটাকে শেয়ার করবেন। এটা বাংলার যে 85 থেকে 87% গরিব দুঃখী মানুষ, যাদের অনেকেই আজকে বন্যার জলের তলায় রয়েছেন, যাদের অনেকেই বাড়িটা ডুবে রয়েছে, অথচ কলকাতায় এসে হাতের কাজ করছে বর্ধমানের হস্তশিল্পীরা, যাদের অনেকেই চিকিৎসার জন্য দৌড়ে আসতে চাইছেন কলকাতায়, কিন্তু ডাক্তাররা চুপ করে গেছেন। আবার তাদের কর্মবিরতি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। যুক্তি আছে কিছুর। আমি মানছি স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রাইভেট নার্সিংহোমের 90% নার্সিংহোম ভাগিয়ে দিচ্ছে গলা ধাক্কা দিয়ে। তারা মানে বাড়ি ঘর জমি জমা বিক্রি করে এই প্রাইভেট নার্সিংহোমগুলোতে যাচ্ছে, এবং এটাই প্রাইভেট নার্সিংহোমের একটা বড় অংশ চেয়েছিল, এবং তাদের 40% ব্যবসা বেড়ে গেছে। আর এই অশিক্ষিত, অযোগ্য, অভদ্র, রুচিহীন, ছোটলোক ধরনের যে কাণ্ড কারখানা চলছে, এবং তার নেতৃত্বে রয়েছে কামচোর এই ডাক্তারগুলো, এই কর্মবিরতির এই ডাক্তারগুলো, তাদেরকে ধিক্কার, নিন্দা ইত্যাদি জানাতে বাধ্য হচ্ছে। কেন করছেন এরা? সমস্ত তো ঠিক হয়ে গিয়েছিল, আপনাদের দাবি মতন মুখ্যমন্ত্রী 5 দফা দাবি মেনে নিয়েছিলেন, পরিবর্তন হয়েছিল সবকিছু। তারপরেও তারা ভ্যানতারা মেরে আরো 10 দফা দাবি মানে
দাবি করেছেন তখন যখন সোমবার দিন সুপ্রিম কোর্ট থেকে মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি কড়া নির্দেশিকা দিয়েছেন বা প্রশ্ন তুলেছেন যে এরা কি কাজকর্ম ঠিকমতো দেখছে ডাক্তাররা। তার উত্তরে ডাক্তারদের উকিল সম্ভবত ইন্দিরা জয় সিং, যার সামনে যাওয়া যায় না, মানে মুশকিল আছে কিছু, যাই হোক অন্য কেস, মানে জয় সিংকে বলছেন, মানে তার কথা বললে একটু মুশকিল হয় সামনে থাকাটা, যাই হোক তিনি বলেছেন যে হ্যাঁ সিস্টেমেটিক্যালি কাজ হচ্ছে। তখন মাননীয় বিচারপতি প্রশ্ন করেছেন সব ঠিকঠাক মতন কাজ হচ্ছে তো? তার উত্তরে বলছেন হ্যাঁ সব ঠিকঠাক মতন কাজ হচ্ছে। সব ঠিকঠাক মতন কাজ হচ্ছে কোথায়? তারা তো পরিষ্কার বলে দিয়েছে এমার্জেন্সি ছাড়া তারা কোনো ডিউটি দেবে না, দেয়নি। তাদেরকে আউটডোর এবং ইনডোরের কাজের ব্যাপারে মাননীয় বিচারপতি প্রশ্ন যখন করেছেন তখন ঘোড়াপথে আইনজীবী বলেছেন হ্যাঁ সবই তো চলছে, তারা সিস্টেমেটিক্যালি কাজ করছে। মিথ্যা কথা বলেছেন তিনি। তারা ওপিডি বলুন, আইপিডি বলুন বা যাই বলুন, মানে আউটডোর ইনডোর কোনোটাই তারা করছেন না। এবং মঙ্গলবার থেকে জজ সাহেবের সঙ্গে কমিউনিকেশন হওয়ার পর, ইন্দিরা জয় সিং এর কমিউনিকেশন হওয়ার পর তারা কাজ বন্ধ করে দিয়েছেন। যেখানে জজ সাহেবের আদেশ ছিল, মাননীয় বিচারপতির আদেশ ছিল প্রধান বিচারপতির, যে তারা আউটডোর ইনডোর করতে হবে, তারা করলেন না। তারা অসহায় অবস্থায় ফেলে রেখে দিয়েছেন এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে। তারা পুজোর সামনে দিয়ে তাণ্ডব করে মিছিল করছেন এবং এই মিছিলে সিপিএম বা সিপিএম পন্থী বা একেবারেই মাওবাদী পন্থী এবং এসইউসি ফেসইউসি এরকম কম্বিনেশন অফ উগ্রবাদী বামেরা ছাড়া কেউ নেই। আর কিছু ডাক্তারদের উস্কানি রয়েছে যারা নার্সিংহোম চালায়, ওই তারা। এটা কি চলবে এইভাবে? এখানে আমি একটা ছোট্ট গল্প দর্শক বন্ধুদের জানাই। সাম টাইম অফ 1970-71 আমি তখন স্কুলে পড়ি, হাফ প্যান্ট পরে স্কুলে যাই। সেবার খুব ফ্লাড হয়েছিল 1970-তে। সেই সময় নকশাল আন্দোলন শুরু হয়। এই নকশাল আন্দোলন কেন শুরু হয়েছিল, কারা তাতে যোগ দিয়েছিল ছোট্ট করে বলি। এটা সিপিআই ভেঙে গেল, দুভাগ হয়ে গেল। একদল রাশিয়াপন্থী, তারা সিপিআই দলে রইল, আর চীনপন্থী যারা, মানে যারা বলেছিল ইয়ে আজাদি ঝুট হ্যায়, ভুলো মত, এবং যারা বলেছিল যে ভারতকে চীন আক্রমণ করেছে, ঠিক করেছে, সেই সিপিএম দল আলাদা হয়ে যায় 1964-এ এবং তারা হয়ে যায় চীনাপন্থী। এবার চীনাপন্থী হয়ে যাওয়ার পর 67-এ তারা একটা ভজঘট ক্ষমতায় আসে, একটা গভর্নমেন্ট তৈরি করে। সেই গভর্নমেন্টটা পড়ে যায় ধরমবীরের কল্যাণে। ফের তারা 69-এ আবার একটা ভজঘট গভর্নমেন্ট করে, সেটাও নষ্ট হয়ে যায়, কারণ তারা গভর্নমেন্টটা চালাতে পারেনি, তাদের মধ্যে এতটা খেয়েই ছিল। এবং সেই সময় সিপিএম এর মধ্যে থেকে একদল উগ্রবাদী বেরিয়ে আসে। তারা কারা? তারা একেবারে উত্তরবঙ্গের মানুষ। কানু সান্যাল, চারু মজুমদার শিলিগুড়ির মানুষ, একবার ভোটে দাঁড়িয়েছিলেন। চারু মজুমদার, কানু সান্যাল, মহাদেব মুখার্জি, সো অ্যান্ড সো লট অফ কাকা, অসীম চ্যাটার্জি ইত্যাদি ইত্যাদিরা। এবং এরা বেরিয়ে বলেন এটা রেভলিউশনের পথ নয়, এটা বামপন্থীদের পথ নয়, আমাদের বন্দুক হাতে নিতে হবে। তারা বন্দুক হাতে তুলে নেয় এবং আন্দোলনটা শুরু হয় নকশালবাড়ি অঞ্চল থেকে, যেটা শিলিগুড়ির খুব কাছে। এবং এই আন্দোলনের কোনো আগে ছিল না, পিছু ছিল না, আগা ছিল না, পাছে ছিল না, কিচ্ছু ছিল। এবং সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে কলকাতায় এসে উপস্থিত হয় এবং কিছু বিপ্লবী ছেলে তৈরি হয়ে যায় ওই সময়। এমনিতেই পশ্চিমবঙ্গের ছেলেপুলের মধ্যে ওই সময়টা একটা বামপন্থী মনোভাব ছিল, আজও আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সাপোর্ট করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই গরিব দুঃখীর পাশে দাঁড়ানো তথাকথিত বামপন্থী মনোভাবের জন্য সেই সময় কলকাতার প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, ইত্তম এবং স্কটিশ চার্চ কলেজ ইত্যাদি কলেজগুলোর মধ্যে থেকে নকশাল ছেলেরা উঠে আসে। মিঠুনের মতন ফালতু ছেলে না, তারা লোক দেখানো নকশাল, সে কিছুই করেনি। যদি শুনে থাকেন ফালতু বেকার বাজে কথা। তো এই মুহূর্তে আমি বলতে বাধ্য হচ্ছি যে মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন অনুষ্ঠানটি করছি। মহাত্মা গান্ধী যে অসহযোগ আন্দোলন করেছিলেন, মহাত্মা গান্ধী যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, লবণ আন্দোলন করেছিলেন, এরা তার ধার কাছ দিয়ে গেল না। তারা গান্ধীজিকে এর
বা বলে গালাগাল দিল। মূর্তি ভাঙা শুরু হলো এবং তারা জোরদার জমিদারদেরকে খুন করার নামে আম জনতাকে খুন করতে আরম্ভ করলো, কারণ তাদের কোনো প্ল্যানিং ছিল না। কফি হাউসটা তাদের ঠেক ছিল, কলকাতার কফি হাউস। তারপরে তারা পুলিশকে পর্যন্ত মারতে শুরু করলো, সাধারণ পুলিশকে হত্যা করতে শুরু করলো। সামটাইম অফ 1971 অব্দি এই তাণ্ডব চললো কলকাতা শহরে। যখন তখন বোমাবাজি হচ্ছে, যখন তখন তাণ্ডব হচ্ছে। প্ল্যানলেস ব্রিলিয়েন্ট কিছু ছেলে, বি কলেজের ছেলেরাও ছিল, বি কলেজের ইঞ্জিনিয়ার ছেলেরাও ছিল। তো এই সমস্ত ব্রিলিয়েন্ট ছেলেদের মাথা খেয়ে তাদেরকে পথে নামিয়ে আজকে যেভাবে ডাক্তারদের নামিয়েছে, তারা আন্দোলন শুরু করলো। এই সময় ইন্দিরা গান্ধী 1971-এর ভোটে জিতে আসলেন কেন্দ্রে, এবং এসে সিদ্ধার্থ শঙ্কর রায় সেবার লোকসভার ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি সিদ্ধার্থ শঙ্কর রায়কে দুটি দপ্তরের দায়িত্ব দিলেন, একটি শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী হলেন। মানুদাকে আরেকটা দায়িত্ব দেওয়া হলো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিষয়ক মন্ত্রী, কারণ পশ্চিমবঙ্গে তখন এই অরাজকতা চলছে। মানুদা ধীরে ধীরে পশ্চিমবঙ্গে প্রবেশ করলেন, এর মধ্যে বাংলাদেশ যুদ্ধ হয়ে গেছে, এবং ধীরে ধীরে তিনি তার পুলিশ ফোর্সকে নামালেন, রুনু গুহ নিয়োগী ইত্যাদি ইত্যাদিদের। এবং তারপরে যেটা হওয়ার তাই হলো, রক্ত গঙ্গা বয়ে গেল এই বাংলার গঙ্গার পাশ দিয়ে, এবং রক্ত গঙ্গা মানে শয়ে শয়ে ছেলেরা নিখোঁজ হয়ে গেল। সিপিএম এবং নকশালদের মারামারিতে খুন হলো শত শত ছেলে, এবং পুলিশের হাতে গুলি খেয়ে নিহত হলো প্রচুর নকশাল ছেলেরা, যাদের হয়তো ভবিষ্যৎ ছিল। এবং একটা বৃহৎ অংশ পালিয়ে চলে গেল, অনেকে জেলে আটক হলো। কি লাভ হলো? বিপ্লব হলো? কি করে 3টে বছর তারা নষ্ট করলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে ক্লাসের পরীক্ষাগুলো স্কটিশের সেদিনকে বন্ধ হয়ে গিয়েছিল এবং পরীক্ষা করানো যায়নি। তো তাদের ভবিষ্যৎ নষ্ট করলো। তারা লুটতরাজ করে, মানে সাজানো নকশাল, যারা সাজানো নকশালের সংখ্যাটা বেড়ে গেল, যারা ফুর্তি করতে নকশাল আন্দোলনে নেমেছিলেন, তারা লুটপাট শুরু করলো। এর কাছ থেকে টাকা তোলা, ওর কাছ থেকে টাকা তোলা, তোলাবাজি শুরু করলো। এবং সেই তোলা কল্পনা করতে পারবেন না, সমস্ত স্কুলের ছেলেমেয়েরা যারা স্কুলে যেত তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হতো। সামটাইম অফ 1970-71 ওই সময়টা, হাতি মেরে সাথী ফাতি যে সময়টা রিলিজ করেছিল বোধহয় ওই টাইমটা। এবং 2টি সিনেমা তারা বোমা মেরে উড়িয়ে বন্ধ করে দিল এই নকশালরা। একটি প্রেম পূজারী দেবানন্দের, চীনের বিরুদ্ধে তার কিছু ছবি ছিল, উড়িয়ে দিল বোম মেরে। আরেকটা শতরঞ্জ বলে একটি ছবি বেরিয়েছিল, বোমা মেরে সেই ছবি তুলে দিল। বলা যাবে না কোনো কিছু। এই বোমা এবং বন্দুকের লড়াইতে রক্তগঙ্গা বয়ে নকশাল নিধন হলো, তাদের আর অস্তিত্ব থাকলো না। সিপিএম আন্ডারগ্রাউন্ড হয়ে গেল, তাদেরকে খুঁজে পাওয়া গেল না। 72-তে যে ভোট হলো, সেই ভোটে সিপিএম যে আসন পেয়েছিল তারা গভর্নমেন্টের এলো না, বিধানসভায় গেল না, আন্ডারগ্রাউন্ড সব লুকিয়ে থাকলো। এক জ্যোতির্ময় বোস, যিনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়ান সেখান থেকে দাঁড়াতেন, জ্যোতির্ময় বোস ডায়মন্ড হারবারের, তিনি মাঝে মধ্যে সংসদে যেতেন। পরে জরুরি অবস্থার সময় তাকে গ্রেপ্তারও করা হয়। একমাত্র একজন সিপিএমকে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার করা হয়, তিনি হচ্ছেন জ্যোতির্ময় বোস। আর সবাই পালিয়ে গিয়েছিল, সবাই পালিয়ে গিয়েছিল, এত কাওয়ার্ড তারা। এই কাওয়ার্ড সিপিএম 1977-এ জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে, আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে, শুনে নিন, জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে, আরএসএস এর সঙ্গে হাত মিলিয়ে তারা ক্ষমতায় এলো, প্রফুল্ল সেনকে শিখণ্ডী করে। তারপরে 34টি বছর গেছে। 34টি বছরের প্রথম কয়েক বছর তারা নিশ্চয়ই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, আন্দোলন করেছেন। কিন্তু তারপরে তাদের শুরু হলো আন্দোলন আফটার আন্দোলন, জঙ্গি আন্দোলনে। এখান থেকে সমস্ত ইন্ডাস্ট্রি চলে গেল, এয়ারপোর্ট থেকে সমস্ত বিমানগুলো চলে গেল। বাংলার ছেলেরা অধঃপাতিত অবস্থায়, ইঞ্জিনিয়ার ছেলে থেকে শুরু করে সবাই বেকার হতে আরম্ভ করল। বেকারত্বের জ্বালা একশেষ হয়ে গেল। কেউ কেউ সিপিএমে যোগ দিল। সিপিএমে যোগ দিলে তাদের তোলাবাজির টাকা বা তাদের সরকারি চাকরি ইত্যাদি ফিক্স থাকলো। সেদিনকে টেপ নিয়ে কোনো কেচ্ছা হয়নি, কিন্তু এখন সিপিএম হলেই সরকারি চাকরি পাওয়া যেত। তো এই হচ্ছে কি সিপিএম এর নষ্টামি। এই সিপিএম চিরকাল অন্যকে নির্ভর করে অসভ্যতামি করে গেছে। এই সিপিএম এর ভণ্ডামি হচ্ছে এটা যে তারা পুজো মানে না, কিন্তু পুজোর সময় গণশক্তি স্টল দেয় পুজো মণ্ডপের সামনে, যাতে করে আমরা আছি এটা দেখাবার জন্য। সিপিএম এর আমলে প্রত্যেকটা পুজো কমিটিতে, কলকাতা শহরের সেই যে কোনো পুজো বলুন বা কলকাতার বাইরে, প্রত্যেকটা পুজো কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে সিপিএম এর লোকেরা
ঢুকে যেত এবং তাদের কথা মতন পুজো হতো। তারা পুজোয় বিশ্বাস করেন না, শান্তির ছেলে, মিথ্যুক, এবং প্রত্যেকটা পুজো তারা কন্ট্রোল করত। এবং এইভাবে সিপিএম দিনের পর দিন লোক ঠকিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরেছে, 21শে জুলাই গুলি চালিয়েছে, 2003-এর ডাক্তারকে হত্যা করা হয়েছে, ট্রাম জ্বালিয়েছে, বাস পুড়িয়েছে, মানে জঘন্য অবস্থা করে ছেড়ে দিয়েছে। এবার ধরেছে তারা ডাক্তারগুলোকে। এই ডাক্তারগুলোর মধ্যে ব্রিলিয়ান্ট ছেলে অবশ্যই আছে, কিন্তু এদের মগজ ধোলাই হয়ে গেছে। এরা কাজ করতে চাইছে না, এরা কামচোর। মানে এরা কাজ করতো কিনা আমার জানা নেই, কিন্তু বর্তমানে যারা আন্দোলন করছে তারা প্রত্যেকে অতি ফালতু ছেলে। তার মধ্যে কেউ বোধহয় ওই হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করা ছেলে, সেটা আরো ফালতু ছেলে। স্ট্যান্ড করা মানে মাথা কেনা না। আবার এদের মধ্যে অনেকেই আছেন যারা কোটি টাকা খরচা করে ডাক্তারি পড়ছে, মানে জোচ্চোর ডাক্তার আর কি। ফলে এরা কথা মানল না, এরা এই কাণ্ডটা করতে শুরু করলো যে এরা প্রত্যেকটা রবিবার ড্যামেজ করলো, যাতে করে ছোট ছোট গরিব বিক্রেতা যারা ওই ছোট ছোট জামা কাপড় বিক্রি ইত্যাদি করে বা জুতোর দোকান ইত্যাদি, পুজোর সময়টা ড্যামেজ করে দিল। এবং এরা এই যে পুজোর কাজ করছে যারা, তাদের কাজ ড্যামেজ করলো, কুমারটুলিকে ড্যামেজ করলো, বাস অবরোধ করলো, কলেজ স্কোয়ার থেকে তারা মিছিল করলো, যেটা দক্ষিণ কলকাতা অবধি। আপনারা শুধু ভেবে দেখুন যে এটাই কিন্তু পুজোর মার্কেট। কলেজ স্কোয়ার মানে কলেজ স্ট্রিটের পুজোর বাজারটা নষ্ট করলো, নিউ মার্কেট নষ্ট করলো, তারপরে যে পুজোর বাজারগুলো আছে সেগুলো নষ্ট করলো। কি লাভ হচ্ছে তাদের? সিপিএম তো ফ্রন্টে রয়েছে। এবং মঙ্গলবার দিন এক্সেপ্ট সিপিএম আর কেউ ছিল না। যারা সিপিএম এবং সিপিএম সাপোর্টার, আমারই এক আত্মীয়, তিনি খুব লাফাচ্ছেন যে পুজোয় আমরা নেই, আমরা পুজোয় নেই, উৎসবে নেই। তার ছবি দেব দুদিন বাদে। তিনি প্লেনে করে বম্বেতে চলে যাচ্ছেন পুজোয় নেই বলে। বম্বের পুজোতে কাজলের পুজো কেমন হয় বা কুমার শানুর পুজো কেমন হয়, তাই সেই ফুর্তি করতে চলে যাচ্ছেন দুঃখী মুখ করে পুজোয় নেই বলে। তার ভণ্ডামি আমি তুলে ধরবো, এটা একদম বলে রাখছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিরাট বিপ্লবী ছাতুরূপ ঘোষ, ছাতু খেয়ে তিনি পুজোর বাজার করতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের দলের নেত্রী, যিনি তৃণমূলের এমপিকে ভেঙাচ্ছেন যে কুইন্টাল জল বলছে, কুইসেককে কুইন্টাল বলছে। কুইসেক, আমি বলেছিলাম না এগুলো অশিক্ষিত, এগুলো সব কটা অশিক্ষিত। সেলিম একই গোত্রীয়। সিপিএম এর দুটি লোক রয়েছে যারা পড়াশুনো করা, একজন শ্রীদীপ ভট্টাচার্য হাওড়ার, আরেকজন হচ্ছে গিয়ে ওই যিনি ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দাঁড়াতেন, জিতেছেন সিপিএম এর, নামটা হচ্ছে গিয়ে শ্রমিক লাহিড়ী। এছাড়া সিপিএম এ মার্কস পড়া একটি লোকও নেই, সেলিমও নেই। সেলিমকে এবার সিপিএম চেষ্টা করছে পলিট ব্যুরোর টপ পোস্ট, অর্থাৎ যেটা সীতারাম ইয়েচুরি মৃত্যুর পর ফাঁকা হয়েছে সেই জায়গায় বসানো। কারণ তাদের টার্গেটটা হচ্ছে পশ্চিমবঙ্গকে যদি দখল করতে হয় তাহলে মুসলমান মুখ করতে হবে। মুসলিম বন্ধুরা আমাকে কমেন্ট করবেন যে আপনাদের বক্তব্য কি। সাংঘাতিক ষড়যন্ত্র। তাদের এই কর্মবিরতির যে 10 দফা কর্মসূচি তারা দিয়েছে, তার মধ্যে পয়েন্টগুলোর সঙ্গে এই নির্যাতিতার কোনো সম্পর্ক নেই, একটি লাইনও নেই। এবং জানতে পারছি নির্যাতিতার জন্য যারা লাফাচ্ছে তার আত্মীয় স্বজনের মধ্যে তারা সব সিপিএম এর লোক। পারফেক্ট, লাস্ট খবর দিয়ে দিলাম। শুধু তারা বলছে আমাদের বাড়ির মেয়ে চলে যাচ্ছে, আমরা কেন থাকবো না, যারা আন্দোলন করছে করুক। নার্সিংহোমগুলো আবার লাফিয়ে উঠেছে, ডাক্তার থেকে শুরু করে রাবিশ চ্যানেল, এবং এবার রাবিশ চ্যানেল যুক্ত হয়েছে বাজার চ্যানেলের সঙ্গে। তারা টাকা পয়সা খরচ করে এদের খাবার দাবারটা দেবে। এবং আপনারা চিন্তা করে দেখুন, ডাক্তাররা পুজোর সময় যে ছুটিতে যায় সেই সময় তাদেরকে খাবার সাপ্লাই করে তাদেরকে ওখানে আটকে রেখে দিলে গরিব গুরব মানুষ যার হার্ট অ্যাটাক হবে বা কিছু হবে, এই সময়টা তো হার্ট অ্যাটাক ম্যাক্সিমাম হয় এই সিজন চেঞ্জের সময়, কে দেখবে? ক্যান্সারের রুগী আজ 2 মাস ধরে হাসপাতালে যেতে পারছে না, কারণ ডাক্তারি সাহায্য নেই। তাদের মৃত্যু হচ্ছে, একের পর এক মৃত্যু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবেন না দয়া করে দিদি, এর কড়া ব্যবস্থা নিন। আমি বিজেপির একেবারে ঘোরতর অ্যান্টি হয়ে বলছি, বিজেপির পলিসি ম্যাটার কিন্তু এদিকে ঠিক, একদম রাইটিস পলিসি। যা আন্দোলন করছে নো ওয়ার্ক, ড্যামেজ করে দাও তাদের কেরিয়ার, সমস্ত ডিগ্রি কেড়ে নাও। মস্তানির একটা সীমা পরিসীমা থাকা উচিত। আর
এই ব্যাপারে এই নকশালদের ব্যাপার আমি প্রবীর বিশ্বাসকে বলবো যে আপনি এটাকে তুলে ধরুন, কারণ আমি বলছি যে নকশালরা পরে সংশোধন করে নিজেদের যে নতুন যে কর্মকাণ্ড করেছিলেন, প্রবীর বিশ্বাস তখন বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করতেন এবং তার কাজের ধারাটাই ছিল নকশাল বিট, ফলে তিনি বহু নকশালের সঙ্গে মিশেছেন। তিনি আশা করি আমাকে সাপোর্ট করবেন এই ব্যাপারটায়। সুতরাং সেই 71-এর নকশাল আন্দোলনের মতন একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করছে, কিন্তু কলকাতার মধ্যে। কারণ কলকাতার বাইরে গেলে জুতো পেটা খাবে তারা, জুতো পেটা খাবে তারা, এই কথা বলে দিচ্ছি, কোথাও কিচ্ছু করতে পারবে না। ফলে এই অবস্থা থেকে রন্তিদেব সেনগুপ্ত যেটা বলছিলেন, রন্তিদেব সেনগুপ্ত বলছেন যে বিদেশে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় ওই 20 জন 22 জন মিলে একটা আন্দোলন উই ওয়ান জাস্টিস ফাস্টিস লিখছে। রন্তিদা, আপনি আমার বস ছিলেন, আপনাকে বলি যে এরা যাদবপুরের প্রাক্তনী, যারা যাদবপুরে বসে এই অতিবাম রাজনীতি করেছে, তারা এখন বিদেশে অল সেটেলড, এরা করছে, যাদবপুরের প্রাক্তনীরা করছে এই ব্যাপারটা, প্রেসিডেন্সির প্রাক্তনীরা করছে এই ব্যাপারটা, যারা বাইরে এখন রয়েছে। ওই 20-22 জনের বেশি, আপনি কি মনে করেন ভারতবর্ষের বাইরে কি 20 আর 22টা লোক নাকি? এই 20-22 জন লোক যারা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বাজার পত্রিকা বড় বড় করে দেখাচ্ছে, ওই 20-22 জন হচ্ছে কি এক্স যাদবপুর কিংবা এক্স প্রেসিডেন্সির ছাত্রছাত্রী, তার বাইরে কেউ আসছে না। কেন? বাঙালির সারা বছরের তো একটি সময় পুজোর উৎসব, বন্যার জলে ঢেকে রয়েছে, তাদের রোজগারের জন্য এখানে কাজ করতে আসছে গরিব মানুষ, তারা বন্যায় রয়েছে, তাদের জামা কাপড় বিক্রি করছে, আর ওই হাওড়া হাটের ছাউনির তলায় তারা ঘুমাচ্ছে, হাতিবাগানের ছাউনির তলায় ঘুমাচ্ছে, যেখানে রাধা সিনেমা হলটা আগে ছিল। এবং বৃষ্টি আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তারা? যে গ্রামের বাড়িতে ফিরে যাওয়ার উপায় নেই, কারণ গ্রামের বাড়িতেই নেই, জলের তলায় গেছে। মমতাদি গিয়ে সমস্ত দৌড়ঝাঁপ করে তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে। ভয়াবহ বন্যা, তার সঙ্গে এই ব্যাপার, আর উৎসব আটকাবার আপনারা কারা? কাজেই আমি কিন্তু এবার সমস্ত দর্শকদেরকে বলবো বা সমস্ত বন্ধুদের বলবো যারা আমার অনুষ্ঠান দেখছেন, টেক সিরিয়াস অ্যাকশন। এবার কিন্তু পথে নামতে হবে। আর নয়কো শান্তিবাণী, নয়কো সাজা বুদ্ধ। এবার মোদের ভীষণ রেগে হতেই হবে ক্রুদ্ধ, নয়তো ওরা ভয় পাবে না, ওরা মোটেই ভয় পাবে না। শান্তিবাণী উঠিয়ে দিয়ে হও এবার ক্রুদ্ধ। আর নয়কো শান্তিবাণী, নয়কো সাজা বুদ্ধ। শান্তির ছেলেদের উদ্দেশ্যে এই কথা বলে আপনাদের অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে